টেলর্স থিওরেম দিয়ে। টেলর্স থিওরেমের স্টেটমেন্টটুকু শুধু লাগবে। স্টেটমেন্টের তিনটে ভাগ হয়, একটা জেনারেল পার্ট, আর একটা লাগরাঞ্জেস ফর্ম, আর একটা কসিস ফর্ম। তো প্রথমে স্টেটমেন্টটা আমরা একটু দেখে নিই। যা প্রবলেম আছে, এই যেমন এখন একটা প্রবলেম বললে, এরকম প্রবলেম যা আছে মঙ্গলবার রাত্রে আমাকে দিয়ে দাও, বুধবার থেকে আমি দিন 5 পুরো ফাঁকা, পড়াতেও পারবো না, দিন 7 আমি থাকবো না, মানে বাড়ি যাবো আর কি, দেশের বাড়ি। তো যা প্রবলেম আছে দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে পুরো ফাঁকা বসে থাকা কাজ, কোনো কাজ নেই, আমি সব যা আছে করে দিয়ে দেবো। আর সামনের পূজার মাসটা আমি লক্ষ্মী পুজোর পর থেকে টানা ক্লাস নেব, বলতে পারো প্রায় দিনই সন্ধ্যাবেলাতে ক্লাস নিয়ে নেবো, মানে এরকম টাইমে। তাহলে এফ ফ্রম ক্লোজড এ প্লাস এইচ টু আর বি সাচ দ্যাট, স্টেটমেন্টটি বলা আছে এফ এন মাইনাস ওয়ান ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড এ প্লাস এইচ। এফ এন মাইনাস ওয়ান কন্টিনিউয়াস, তার মানে জেনে রাখবে এফ কন্টিনিউয়াস, ফার্স্ট ডেরিভেটিভ এফ ড্যাশ কন্টিনিউয়াস, সেকেন্ড ডেরিভেটিভ এফ ডাবল ড্যাশ কন্টিনিউয়াস, আপ টু এফ এন মাইনাস ওয়ান কন্টিনিউয়াস। এফ এন মাইনাস ওয়ান ইজ derivable in open a plus h, তার মানে এফটা ডেরিভেবল, এফ ড্যাশটা ডেরিভেবল, আপ টু এফ এন মাইনাস ওয়ান ডেরিভেবল। তার মানে এটাকে আর একভাবেও লেখা যায় এফ এন এক্স এক্সিস্টস ইন ওপেন এ প্লাস এইচ। বিষয়টা কিন্তু একই। এফ এন মাইনাস ওয়ান ডেরিভেবল, তার মানে কি এফ এন এর অস্তিত্ব আছে, এফ এন এর ডেরিভেটিভের অস্তিত্ব আছে। আবার চাইলে দুটোকে কম্বাইন করে, কালকে যেমন বলেছিলাম, এরকমও লেখা যায় এফ এন এক্স এক্সিস্টস ইন ক্লোজড এ প্লাস এইচ। এটা মাদার স্টেটমেন্ট নয়, মাদার স্টেটমেন্ট প্রথমে যেটা বললাম, এটা যদি বলা থাকে তার মানে 1 আর 2 দুটোই কিন্তু ট্রু। দেন টেলর্স থিওরেম বলছে দেয়ার এক্সিস্ট এ রিয়াল থিটা 0 less than theta less than 1 such that f a plus h equals to f a plus h f dash a plus h square by 2 factorial f double dash a plus up to h to the power n minus 1 by n minus 1 factorial f n minus 1a plus আমরা লিখি rn। rn টাকে আমরা বলি রিমাইন্ডার আফটার n টার্মস, where rn is called remainder after n terms, remainder after n terms। এই আরএন এর অনেক ফর্ম আছে, 3টে ফর্ম আছে। আরএন এর ফর্মে যাবার আগে আমি একটা জায়গা তোমাকে বলে রাখবো। এই যে তুমি জিনিসটা দেখলে যে এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এ আপ টু এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এফ এন মাইনাস 1 এ প্লাস আর এন। আমরা চাইলে কিন্তু এখানে আরেকটু অ্যাড করতে পারতাম h to the power n by n factorial f n a plus r n plus 1, যেখানে r n plus 1 টা হতো রিমাইন্ডার আফটার n plus 1 টার্মস। আমরা আরো একটা টার্ম অ্যাড করতে পারতাম। এইবারে দেখো সিরিজ সদ্য পড়ে উঠলে, সিরিজের ক্ষেত্রে আমরা একটা প্রপার্টি কি বলেছিলাম, সামেশন un is convergent if and only if লিমিট rn ইকুয়ালস টু 0। তার মানে এই যে rn, এই rn এর লিমিটিং ভ্যালু যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে f অফ a প্লাস h মানে আমরা লিখতে পারবো f a প্লাস h f ড্যাশ a প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল ড্যাশ a plus up to h to the power n by n factorial f n a plus dot 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 infinite series। that is এক্ষেত্রে এই ইনফাইনাইট সিরিজটা কনভার্জেন্ট হবে। কেন কনভার্জেন্ট হবে? কারণ তার রিমাইন্ডার টার্মের লিমিটিং ভ্যালু 0।
এবং এই ইনফাইনাইট সিরিজটা সাম ভ্যালু হয়ে যাবে এফ অফ এ প্লাস এইচ। এটা কিন্তু এখান থেকে একটা জানার মতো জায়গা যে আমরা সাধারণত টেলরসের এক্সপানশনে যে আরএন লিখলাম, যদি আরএন এর লিমিটিং ভ্যালু 0 হয় তাহলে এখান থেকে যে ইনফাইনাইট সিরিজটা আমরা পাবো, যে যার একটা ব্রাঞ্চ পার্ট আমরা এটা পেয়েছিলাম, সেই ইনফাইনাইট সিরিজটার সাম ভ্যালু কিন্তু এফ অফ এ প্লাস এইচ হবে। এটা একটা জানার মতো জায়গা। এইবারে আরএন এর ফর্মগুলো, আরএন ইকুয়ালস টু আমরা লিখতে পারি এইচ টু দি পাওয়ার এন 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস পি ডিভাইডেড বাই পি ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এফ এন এ প্লাস থিটা এইচ। এটা আমরা আর এন সমান লিখতে পারি এইচ টু দি পাওয়ার এন 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস পি ডিভাইডেড বাই পি ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই রিমাইন্ডারটার নাম হচ্ছে স্ক্রমিল রসে ফর্ম অফ রিমাইন্ডার বা জেনারেল ফর্ম অফ রিমাইন্ডার। স্ক্রমিল রসে ফর্ম অফ রিমাইন্ডার বা জেনারেল ফর্ম অফ রিমাইন্ডার। এই রিমাইন্ডারটাতে যদি পি এর মান তুমি 1 বসিয়ে দাও, স্পেসিফিক্যালি পি এর মান যদি 1 ধরে নাও, তাহলে ইন দ্যাট কেস আর এন হয়ে যাবে এইচ টু দি পাওয়ার এন 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এফ এন এ প্লাস থিটা এইচ। পি ইকুয়ালস টু 1 এর গ্রাউন্ডে যে রিমাইন্ডারটা আমরা পাই তাকে আমরা বলি কসি ফর্ম অফ রিমাইন্ডার। কসি ফর্ম অফ রিমাইন্ডার। যদি আমরা পি ইকুয়ালস টু এন বসাই তাহলে আমরা আর এনটা কত পাবো? এইচ টু দি পাওয়ার এন, দেখো 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস এন হয়ে যাবে, দ্যাট ইজ 0। তার মানে 1 মাইনাস থিটা টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। আর নিচে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, মানে এন ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ এন এ প্লাস থিটা এইচ। এটাকে আমরা বলি লাগরাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। টেলরস থিওরেম থেকে এর বেশি তোমাদের কোনো কিছু মনে না রাখলেও চলবে। এটাকে আমরা বলি লাগরাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। এখান থেকে এইটুকু স্টেটমেন্ট মনে রাখলেই যথেষ্ট, এর বেশি কোনো কিছু প্রয়োজন নেই। আর যে জায়গাটা আমি ভালো করে বললাম সেটা মনে রাখবে যে যদি কোনো ক্ষেত্রে এই আর এন এর লিমিটিং ভ্যালু 0 হয় তাহলে এই সিরিজটা যে ইনফাইনাইট সিরিজ জেনারেট করবে সেটাকে আমরা অটোমেটিক্যালি বলবো কনভার্জেন্ট এবং তার সাম ভ্যালু হবে এফ অফ এ প্লাস এইচ। তার একটা পার্ট তুমি এটা দিয়েও দেখতে পারো। এই যে তুমি প্রথম যে প্রবলেমটা আমার কাছ থেকে জানতে চাইলে, যেটা বলে দিলাম, এই প্রবলেমে যে সিরিজটা এসেছে এই সিরিজটা কিন্তু এখান থেকে এসেছে, এইভাবেই এসেছে। তুমি এটাকে ধরে নেবে এফ এক্স, ম্যাকলারেন্স দিয়ে করলে আরো সুবিধা হবে, আর একটু পরে বুঝতে পারবে। বাকি পোর্শনটাকে জিরোর রেসপেক্টে তুমি এক্সপ্যান্ড করবে, দেখবে যে রিমাইন্ডার টার্মটি বেরোবে তার লিমিটিং ভ্যালু ডেফিনেটলি 0। আর যখনই তার লিমিটিং ভ্যালু 0 আসবে তখন আর তোমার কোনো অসুবিধা থাকবে না, তুমি ক্লেম করতে পারবে সিরিজটা কনভার্জেন্ট। নেক্সট হচ্ছে ম্যাকলারেন্স থিওরিম বা ম্যাকলারেন্স এক্সপানশন। ম্যাকলারেন্স এক্সপানশন, ম্যাকলারেন্স এক্সপানশন। এক্ষেত্রে ওই এ এর মানটাকে তুমি সিম্পলি 0 ধরে নাও। টেলরসে যে এ এর মানটা ছিল সেটাকে 0 ধরে নাও। পরিবর্তন কোথায় কোথায় আছে আমি বলে দিচ্ছি। টেলরসের ক্ষেত্রে দেখো এন্ড পয়েন্টের রেসপেক্টে এক্সপ্যান্ড করা হয়েছে ফার্স্ট পয়েন্টকে সেন্টার করে, এফ অফ এ প্লাস এইচ এফ এর রেসপেক্টে, দ্যাট ইজ এন্ড পয়েন্টের রেসপেক্টে এক্সপ্যান্ড করা হয়েছে এ কে সেন্টার করে। ম্যাকলারেন্সটা কিন্তু জেনারেল বডি এক্সপানশন, মানে এ আর এ প্লাস এইচ বাদে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে যে কোনো পয়েন্টের জন্য তুমি এক্সপ্যান্ড করতে পারবে। এবং তুলনামূলকভাবে সিরিজের কাজ করতে গেলে আমাদের ম্যাকলারেন্সটা কিন্তু দরকার বেশি পড়ে। টেলরসের চেয়ে ম্যাকলারেন্সটা কিন্তু বেশি দরকার পড়ে। তাহলে ধরে নিচ্ছি if a function f from closed interval 0h to r
ডিফাইন্ড বাই ওই একই fn-1 is continuous on close 0h, তার মানে f dash up to fn-1 তারা সবাই কন্টিনিউয়াস, is derivable in open 0h, তার মানে fnx এক্সিস্ট করে ওপেন 0h এর মধ্যে। কারণ fn-1 ডেরিভেবল মানে কি, f ডেরিভেবল f ড্যাশ ডেরিভেবল fn-1 ডেরিভেবল, তার মানে fn এক্সিস্ট করে ওপেন 0h এর মধ্যে। দেন ফর এনি x, এই যে আমরা বললাম যে এটা জেনারেল বডি এক্সপানশন, বিলংস টু ওপেন 0 ক্লোজড h, জিরোকে জিরোর রেসপেক্টে এক্সপ্যান্ড করা এটা কোনো বুদ্ধিমানের কাজ না, ট্রিভিয়াল কেস। তাই জিরো বাদে এইচ কে ইনক্লুড করা যে কোনো পয়েন্টের জন্য তুমি এক্সপ্যান্ড করতে পারো, এটা জেনারেল বডি এক্সপানশন। দেন ফর এনি এক্স বিলংস টু ওপেন 0 ক্লোজড এইচ দেয়ার এক্সিস্ট থিটা, রিয়েল থিটা 0 less than theta less than 1 such that fx equals to f0 plus x f dash 0 plus x square by 2 factorial f double dash 0 x n-1 by n-1 factorial f n-1 0 plus rn, rn এর প্রসঙ্গটা সেই একই, rn is the remainder after n terms, rn is the remainder after n terms। এবং একটা জিনিস মনে রাখবে যেটা আমি বললাম সিরিজ এক্সপানশনের ক্ষেত্রে, যে তুমি এই rn এর লিমিটিং ভ্যালু যদি 0 দেখাতে পারো তাহলে ইনফাইনাইট সিরিজটা সাম ভ্যালু এক্ষেত্রে হয়ে যাবে fx, এবং rn এর মান কি কি, x to the power n into 1 minus theta to the power n minus p by p into n-1 factorial, ফ্যাক্টোরিয়ালটা কিন্তু n-1 এর উপরে, এটাকে আমরা fn theta h theta x সরি fn theta x, এটাকে আমরা স্ক্রমিল লসের ফর্ম অফ রিমাইন্ডার বলবো। ইন শর্ট আমি এসআর ফর্ম লিখে দিলাম। যদি p এর মান 1 হয় তাহলে এটা হয়ে যাবে কসি ফর্ম অফ রিমাইন্ডার, এটা হয়ে যাবে কসি ফর্ম। যদি p equals to n হয় তাহলে এটা হয়ে যাবে ল্যাগ্রাঞ্জেস ফর্ম, দ্যাট ইজ x to the power n divided by n factorial fn theta x, এটা হবে ল্যাগ্রাঞ্জেস ফর্ম। মনে রাখবে পরীক্ষাতে তুমি যাই করো না কেন, কোন সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার কসি ফর্মের রিমাইন্ডারও 0 হবে, ল্যাগ্রাঞ্জেস ফর্মের রিমাইন্ডারও 0 হবে, স্ক্রমিল রসের ফর্ম নিলেও তার রিমাইন্ডার কিন্তু 0 হবে। দ্যাট ইজ রিমাইন্ডার সবসময় লিমিটিং ইন্ডিপেন্ডেন্ট, rn এর মান 0 মানে সিরিজ কনভার্জেন্ট, সেটা তুমি যে ফর্মেই নাও না কেন বিষয়টা কিন্তু একই থাকবে, বিষয়টা আলাদা কিছু কখনো থাকবে না। এবারে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে তুমি এইটা জানবে কেন, তুমি এইটা জানবে একটাই কারণে, ওই যে cos x এর এক্সপানশন যে প্রবলেমটাও প্রথমে আজকে বললো, আমি ঝট করে বলে দিলাম, বলতে পারলাম কেন বলতো এক চান্সে, কারণ এই সিরিজের কনসেপ্টটা ভেতরে কিন্তু আমাদের থাকতে হয়। সিরিজের কনসেপ্টটা যদি ভেতরে না থাকে তাহলে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলো ঝট করে সমাধান করতে পারবো না। যেহেতু cos x টাও বলে দিল, আমি sin x টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এটা মনে রাখলে তুমি কতটা বেনিফিটেড হতে পারো। পরীক্ষাতে গিয়ে যদি কোনো সিরিজ তুমি ভুলে যাও, তুমি এক চান্সে এখান থেকে কিন্তু সিরিজটা বের করে নিতে পারবে। এক্সপ্যান্ড sin x অ্যাজ অ্যান ইনফাইনাইট সিরিজ। সাপোজ তোমার ফর্মুলা মনে নেই, তুমি ফর্মুলা বের করে নিতে চাইছো, এটা তোমার ক্ষেত্রে 2-1 মিনিটের ব্যাপার, জাস্ট 2-1 মিনিটের ব্যাপার। তুমি ধরে নাও fx ইকুয়ালস টু sin x, দেখো তুমি কত সহজে বলতে পারবে। তার মানে দিস ইকুয়ালস টু f0 প্লাস x f dash 0 x square by 2 factorial f double dash 0 plus x cube by 3 factorial f triple dash 0 plus up to x to the power n minus 1 by n minus 1 factorial f n minus 1 0
প্লাস আরএনটাকে তুমি ধরে নিচ্ছ এখানে প্লাস আরএনটাকে তুমি ধরে নেবে সবসময় কাজ করার ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জেস ফর্মে, দেখবে বেনিফিটটা অনেক বেশি পাবে। কি ছিল? এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ এন থিটা এক্স। তার মানে সোজা কথা, এখানে এফ এক্স যদি সাইন এক্স হয়, তোমাকে এফ এক্স এর এন এর ডেরিভেটিভটা জানতে হবে। সাইন এক্স এর এন এর ডেরিভেটিভ কত হয় বলতে পারবে? মনে আছে কারোর? সাইন এন পাই বাই 2 প্লাস এক্স। এটা জানো না? বলে দেবো এক লাইনে, এক লাইন লাগবে, বলে দেবো না? জানো? কিচ্ছু না, এটা সিম্পল। এফ এক্স যদি সাইন এক্স হয়, দেখবে এফ ড্যাশ এক্স হবে কস এক্স। কস এক্স মানে সাইন 1 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স, সরি। এফ ডাবল ড্যাশ এক্স হবে মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ সাইন পাই প্লাস এক্স, তার মানে সাইন 2 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। তাহলে এফ এন এক্স কত হবে? সাইন এন ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। এবার তাহলে আর এন এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত হলো? আর এন এর অ্যাকচুয়াল ভ্যালুটা হলো এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল সাইন এন পাই বাই 2 প্লাস এক্স। আমরা কি বলেছি? যদি পাই যে আর এন এর লিমিটিং ভ্যালু 0, তাহলে সিরিজটা কনভার্জেন্ট। খেয়াল করে দেখো, মডিউলাস আর এন পরীক্ষাতে এত সময় লাগবে না, হাতে মানে একবার প্র্যাকটিস হয়ে গেলে এত সময় লাগবে না। দিস ইন্টু সাইন এন পাই বাই 2 প্লাস এক্স। সাইন এন পাই বাই 2 প্লাস এক্স অলওয়েজ লেস ইকুয়ালস টু 1, তাহলে দিস লেস ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল। দিস লেস ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল। এক্স টু দি পাওয়ার এন এখানে রিয়াল কোয়ান্টিটি নিয়ে আমরা কাজ করি, সুতরাং এক্স টু দি পাওয়ার এন আনবাউন্ডেড এই কনসেপ্টে আমরা যাব না। তাহলে এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, তার লিমিটিং ভ্যালু আমাদের কাছে সবসময় 0। তাহলে এর লিমিটিং ভ্যালু যদি 0 হয়, তাহলে লিমিট মডিউলাস আর এন ডেফিনেটলি 0। আর মডিউলাস আর এন যদি নাল সিকোয়েন্স হয়, তাহলে আর এনও কিন্তু নাল সিকোয়েন্স হবে, কারণ নাল সিকোয়েন্সের ক্ষেত্রে একমাত্র কনভার্সটা ট্রু হয়, ফরওয়ার্ড পার্টটা সব ক্ষেত্রে ট্রু হয়। এক্সটার্নাল লিমিট যা হয়, মডিউলাস এক্সটার্নাল লিমিট তাই হয়, কিন্তু ব্যাকওয়ার্ডটা শুধুমাত্র নাল সিকোয়েন্সের জন্য ট্রু হয়। তাহলে লিমিট আর এন 0। তাহলে লিমিট আর এন যদি 0 হয়, তাহলে এফ এক্স যে ইনফাইনাইট সিরিজটা জেনারেট করবে, তার সাম ভ্যালুটা এফ এক্স থাকবে। তার মানে এফ এক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? f0 প্লাস এক্স এফ ড্যাশ 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ 0 প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ 0 এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এফ এর 4 ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 0 আপ টু এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ এর এন এর ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 0 প্লাস ডট ডট ডট। এটা একটা ইনফাইনাইট সিরিজ ফর্ম করবে। এবার দেখো f0 মানে কত? সাইন 0, ডেফিনেটলি 0। তাহলে প্রথম টার্ম হয়ে গেল 0। আর এন এর ডেরিভেটিভ তো তুমি বের করে নিয়েছো, তাহলে এফ এন 0 সেটা কত হবে? সাইন এন পাই বাই 2। খেয়াল করে দেখো, এন এর মান যদি অড হয়, 1 হয়, তাহলে সাইন পাই বাই 2 1। এন এর মান যদি 2 হয়, তাহলে 0। 3 হয় 3 পাই বাই 2 মাইনাস 1। 4 হলে 0। তার মানে অড গুলোর জন্য অল্টারনেটিভলি প্লাস আর মাইনাস সাইন আসবে, ইভেন গুলোর জন্য 0, আর f0টা সাইন 0 0। তাহলে f ড্যাশ 0 কত হলো? 1। তার মানে পড়ে থাকলো কত? x। f ডাবল ড্যাশ 0 0 কেটে গেল, f ট্রিপল ড্যাশ 0 মাইনাস 1, তাহলে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ইভেন পাওয়ার আছে 0। তারপর একটা এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট মাইনাস ডট ডট ডট। এই ইনফাইনাইট সিরিজের সাম ভ্যালুটা হলো সাইন এক্স। তার মানে সাইন এক্স এর এক্সপানশন কত হলো? এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 দিস। এইভাবে যে কোনো সিরিজের তোমরা কিন্তু এক্সপানশন বের করে ফেলতে পারো, কঠিন কিছু নয়। আমি যতটা সময় লাগালাম নিশ্চয়ই জানো, পরীক্ষাতে করতে গেলে তোমাদের এতটা সময় কিন্তু লাগার কথা নয়। ক্লিয়ার এই অবধি? প্রত্যেকের ক্লিয়ার? ঠিক আছে। এর সাথেই মোটামুটি এই পর্বটা শেষ। এবারে আমি যে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করব তার উত্তরগুলো দেবে। যেমন এখানে প্রথমে, আজকে আর আমি রিয়াল নাম্বার যাচ্ছি না, আজকে আমি এই
কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করিয়ে দিচ্ছি, কারণ প্রবলেম অনেক জমে যাচ্ছে, থিওরি শেষ হয়ে যাচ্ছে, প্রবলেম জমে যাচ্ছে। এখানে প্রথম যে প্রবলেমটা দিয়েছি প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিনে, পড়ো, প্রবলেমের উত্তরটা বলার চেষ্টা করো। বলেছে fx is differentiable in closed AB and fa equals to fb, দেন চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? চারটে অপশন দেওয়া আছে, কোনটি সঠিক হবে? এটা স্যার একটা হবে, একটা হবে। এটা অ্যাকচুয়ালি কি? এটা রোলস থিওরি। আমি আগের দিনই বলেছিলাম যদি ডিফারেন্সিয়েবল বলা থাকে তাহলে আলাদা করে ভাবার কিছু নেই, ডিফারেন্সিয়েবল বলা থাকলে কন্টিনিউয়াস হবেই। আর দুটো পয়েন্টের ফাংশনাল ভ্যালু সমান বলা আছে, তার মানে দেয়ার এক্সিস্ট সি বিলংস টু 0, যার জন্য এফ ড্যাশ সি, এই সি বিলংস টু ওপেন এবি, যার জন্য এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0। অপশন 1 ইজ দ্য রাইট অপশন। পরেরটাতে ফর অল এক্স বলা ছিল, ফর অল এক্স এর জন্য হবে তার কোনো মানে নেই, অ্যাটলিস্ট একটা এক্স থাকবে, তার মানে 3 নম্বরও হবে না, আর কোনোটা ট্রু নয় সেটাও ঠিক নয়। 2 নম্বর, বলেছে বিটুইন টু জিরোজ অফ এফ এক্স দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট 1 0 অফ এফ ড্যাশ এক্স। এটাও কিন্তু কোন থিওরিম? রোলস থিওরিম। খেয়াল করে দেখো, কালকে আমি স্টেটমেন্টটাই বলেছিলাম, এটাও কিন্তু রোলস থিওরিম, যে এফ এক্স এর দুটো জিরোর মধ্যে এফ ড্যাশ এক্স এর অ্যাটলিস্ট একটা থাকবে, একের বেশিও থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। 3 নম্বর, বলেছে y equals to fx be a curve which is continuous on closed AB and derivable in open AB. Then Rolle's theorem indicates that between 2 points with equal ordinates on the graph of f, চারটে অপশন দেওয়া আছে, there is at least 1 point where the tangent is parallel to y axis, there is exactly 1 point where the tangent is parallel to y axis, there is exactly 2 point where the tangent is parallel to x axis। 4 নম্বরটা একটু প্রথমটা ওঠেনি, there is at least 1 point where the tangent is parallel to x axis। চারটা রোলস থিওরিমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আগের দিন দেখিয়েছিলাম, যে সেখানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে যেখানে ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। অপশন 4 রাইট অপশন। বুঝতে পেরেছি আশা করি প্রত্যেকে? কোনো কোয়ারি থাকলে বলবে এগুলোর উপরে। নেক্সট বলেছে 7 নম্বর, fx equals to xs cube for all x belongs to closed interval -1 1। তাহলে fx derivable on closed AB, condition of Rolle's theorem are not satisfied by f on closed AB, there exists at least 1 point in open -1 1 such that f dash x 0, all of them are true। সবসময় তো all of them দেওয়া থাকলে যে all of them হবে তার কিন্তু কোনো মানে নেই, একটু ভেবে চিন্তে উত্তর দেবে। fx equals to xs cube, তার মানে হচ্ছে y equals to xs cube কার্ভ, y equals to xs cube। কোন ব্রেক আছে এই ইন্টারভ্যালের উপরে -1 1 এ? গতকালকে ব্রেকের বিষয়টা ভালো করে বলেছিলাম, কোন ব্রেক আছে? নেই। পয়েন্টটা ফাংশনটা সব জায়গাতে ভ্যালিড, তার মানে ডেফিনেটলি এ ডেরিভেবল। আমি আগের দিনই বলেছি পেন না তুলে যদি কোনো গ্রাফ আঁকা যায় সে কন্টিনিউয়াসও হবে, ডেরিভেবলও হবে, তার মানে এ ডেরিভেবল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানি f dash x equals to 3x square এবং f dash 0 equals to 0, যেখানে 0 ওপেন ইন্টারভ্যাল -1 1 এর মধ্যে আছে, তার মানে 1 নম্বরটি যেমন ঠিক 3 নম্বরটিও ঠিক, there exists at least 1 point in open -1 1, যার জন্য f dash x 0। রোলস থিওরিম অ্যাপ্লাই করতে গেলে দুই এন্ড পয়েন্টের অর্ডিনেট সমান হতে হয়। এখানে f of -1 হচ্ছে -1, যেটা f1 equals to 1 এর সাথে সমান নয়, তার মানে কন্ডিশন অফ রোলস থিওরিম আর নট স্যাটিসফাইড বাই f। তাহলে সর্বোপরি ফাইনাল অ্যান্সার হবে কিন্তু অপশন 4। 1 2 3 এ দিলে কিন্তু নাম্বার দেবে না, যেহেতু এটা এমসিকিউ। এমএসকিউ হলে 4টে দিয়ে দিতে হতো। নেক্সট বলেছে fx equals to mod x on closed interval -1 1, then fx is not derivable in open -1 1, Rolle's theorem is not applicable there, fx is continuous on closed -1 1, all of them are true। আমরা জানি, হ্যাঁ আমরা জানি mod x always continuous -1 1 এ, but
not derivable at 0, but not derivable at 0. তাহলে যেহেতু ক্লোজড বাই ওপেন -1 এর মধ্যে ডেরিভেবল নয়, কারণ 0তে ডেরিভেবল নয়, তার মানে ডেফিনেটলি রোলস থিওরেম তার উপরে অ্যাপ্লিকেবলও নয়। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলতে রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল টু fx equals to x cube domain -1 closed, fx equals to mod x domain -1 closed, আর fx equals to 1 minus x to the power 4/5। প্রথম দুটোতে অ্যাপ্লিকেবল না আমরা দেখিয়ে দিয়েছি। 3 নম্বরেরটা শুধু তোমাদেরকে একটু ভাবতে হবে। 3 নম্বরেরটা যদি x not equals to 0 হয় তাহলে কিন্তু fটা ডেরিভেবল। f dash x কত হবে? -4/5 x to the power -1/5। শুধুমাত্র 0 পয়েন্টে আমরা চেক করব আলাদা হবে, দ্যাট ইজ ডেফিনেশন থেকে, এবং সেটা আর এফ ড্যাশ এল এফ ড্যাশ করার কোনো দরকার নেই, কারণ ফাংশনটা সিঙ্গেল স্ট্রাকচার হোল্ড করছে। তার মানে লিমিট এক্সটেন্ডস টু 0 fx minus f0 by x minus 0। f0 তো এখানে 1, তাহলে লিমিট এক্সটেন্ডস টু 0 1 minus x to the power 4/5 minus 1 by x, that is minus limit extends to 0 1 by x to the power 1/5। definitely limit exist করে না, does not exist। তার মানে ডোমেনের মধ্যে একটা পয়েন্ট আছে যেখানে ডেরিভেবল নয়, তার মানে ওপেন ইন্টারভ্যাল -1 1 এ ডেরিভেবল নয়। তাহলে ফাইনাল অ্যান্সার অপশন 4। এখনো অবধি যা দিয়েছি অপশন 4 এরই প্রাধান্য বেশি। নেক্সট 10, অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল পার্টটাকেই কনভার্সন করা আছে যাতে ভালোভাবে প্র্যাকটিসটা হয়ে যায়, এরপরে কিছু অন্য ধরনের প্রবলেম পাবে। 10 নম্বর কি বলেছে? Lagrange's MVT ensures that if a function f is continuous on closed AB, differentiable in open AB, then there exists at least one c belongs to open AB such that fb minus fa by b minus a that equals to f dash c। তোমরা নিশ্চয়ই জানো এটাই Lagrange's MVT এর মাদার স্টেটমেন্ট ছিল, এটাই মাদার স্টেটমেন্ট ছিল। 2 নম্বরে যেটা আছে এটা একটু আপগ্রেডেড স্টেটমেন্ট, আমি কালকেই করিয়ে দেখিয়েছিলাম যে একটা থিটা আমরা অলওয়েজ পাবো ওপেন 0 1 এ, যার জন্য অনেকটা টেলর্সের মতো আজকে বলতেই পারি আমরা একটা এক্সপানশন লিখতে পারি fa প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, এটা আমরা বলতে পারি। 3 নম্বরে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটাকে আরেকবার রিভাইজ করা আছে যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনকে আরেকবার রিভাইজ করা আছে, খেয়াল করলেই দেখতে পাবে যে if there is a continuous curve between 2 points having an unique tangent at all point, তার মানে ডেরিভেবল। প্রত্যেকটা পয়েন্টে যদি ট্যানজেন্ট থাকে ইউনিকলি তার মানে সেই ফাংশনটা ডেরিভেবল। then there is a point on the curve where those 2 points where there is a point on the curve other than those 2 points where the tangent is parallel to the chord joining the 2 points। এটাই কিন্তু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কালকে যেটা লিখে দিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে সবকটাই ট্রু, অপশন 4 রাইট অপশন। নেক্সট এটা কিন্তু কসি এমভিটি, বলো তো কোনটা এর মধ্যে কসি এমভিটি? 4টে অপশন দেওয়া আছে, বলো কোনটা কসি এমভিটি? বলেছে ইফ টু ফাংশন, বলো তিনেরটা, দুয়েরটা না তিনেরটা, ভালো করে পড়ে দেখো। বলেছে ইফ টু ফাংশন এফ জি ডিফাইন্ড অন ক্লোজড এবি বাই এফ কমা জি বোথ আর কন্টিনিউয়াস অন ক্লোজড এবি, f, g both are derivable in open AB and g dash x not equals to 0 for all x belongs to open AB। In that case প্রথমটা বলেছে সমস্ত c এর জন্য রিলেশন ট্রু, দ্বিতীয়টা বলেছে সমস্ত c ওপেন AB এর জন্য রিলেশন ট্রু, তৃতীয়টা বলেছে অ্যাটলিস্ট একটার জন্য রিলেশন ট্রু। আমরা জানি অ্যাটলিস্ট একটার জন্য এই রেশিওটা সবসময় হোল্ড করে, অ্যাটলিস্ট একটার জন্য। অপশন 3 ইজ দ্য রাইট অপশন। প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নেবে তাহলে বুঝতে সুবিধা হবে। 14 দেখো খুব সুন্দর প্রশ্ন কিন্তু এটা।
বলেছে fx be a differentiable function then between two consecutive zeros of f dash x there lies exactly 1 zero of f dash x, at least 1 zero of fx, at most 1 zero of fx, none of them. ভালো করে প্রশ্নটা পড়ে উত্তর দেবে। fx be a differentiable function then between two consecutive zeros of f dash x there lies exactly 1 zero of fx, at least 1 zero of fx, at most 1 zero of fx, none of them. প্রথমে আমাকে বলো কনজিকিউটিভ জিরোস বলতে কি বোঝো? আজকের পড়ানোটা কিন্তু অনেকটা ইন্টারাকশন মতো, আমি সেইভাবেই কোশ্চেনগুলোকে আগে থেকে নিয়ে নিয়েছি যাতে তোমরাও একটু কিছু বলতে পারো। পর দুটো জিরো, তাহলে বলেছে বিটুইন টু কনজিকিউটিভ জিরোস অফ এফ ড্যাশ এক্স। তাহলে তুমি ধরে নাও লেট গামা কমা ডেল্টা আর টু কনজিকিউটিভ জিরোস অফ এফ ড্যাশ এক্স। তুমি ধরে নিলে গামা এবং ডেল্টা হচ্ছে দুটো কনজিকিউটিভ জিরো অফ এফ ড্যাশ এক্স। তার মানে এই গামা এবং ডেল্টার মাঝখানে আর কোনো এফ ড্যাশ এক্স কিন্তু জিরো হবে না, এটা তুমি পেলে। এইবার আমি কন্ট্রাডিক্টরি প্রুফে যাব। লেট গামা লেস দ্যান আলফা লেস দ্যান বিটা লেস দ্যান ডেল্টা such that f alpha equals to 0 equals to f beta। আমি ধরে নিচ্ছি, দেখো এখানে তিনটে অপশনের দিকে তুমি নজর দেবে। বলেছে এক্স্যাক্টলি একটা আছে, অ্যাটলিস্ট একটা থাকবে, একের বেশিও থাকতে পারে, তাহলে আমি দুটো দিয়েই কাজ করি। আর অ্যাটমোস্ট একটা মানে সর্বাধিক একটা থাকতে পারে। তাহলে এই তিনটাকে মিলিয়ে যদি আমি অপশনের দিকে যাই, তার মানে দুটো নিয়ে কাজ করলে সব অপশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে গামা এবং ডেল্টার মধ্যে দুটো নাম্বার আলফা বিটা আছে, যার জন্য এফ আলফা এফ বিটা জিরো। দ্যাট ইজ আলফা কমা বিটা আর টু জিরোস অফ এফ এক্স। তাহলে এবার দেখো এখানে এফটা বলে দিয়েছে ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে যে ডিফারেন্সিয়েবল তার কন্টিনিউটি নিয়ে কোনো প্রশ্ন আসে না। তার মানে রোলস থিওরিমের প্রথম দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গিয়েছে অলরেডি। আর এখান থেকে আমি তৃতীয়টা পাচ্ছি এফ আলফা ইকুয়ালস টু এফ বিটা। সো এফ স্যাটিসফাইজ all conditions of Rolle's theorem. So there exists একটা কি ধরি বলো তো, আলফা বিটা গামা ডেল্টা হয়ে গিয়েছে, সি ধরে নিচ্ছি, belongs to alpha beta such that f dash c equals to 0। তাহলে ইন দ্যাট কেস ওপেন আলফা বিটার মধ্যে আমরা একটা সি পাবো যে পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। তার মানে আলটিমেটলি সিটা কোথায় চলে আসলো? গামা ডেল্টার মধ্যেও কিন্তু চলে আসলো। তাহলে হুইচ কন্ট্রাডিক্টস গামা কমা ডেল্টা আর কনজুগেটিভ, কারণ তাদের মধ্যে কিন্তু আরেকজন এবার চলে এসছে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন নিতে পারি? যে এফ এর দুটো রুট তো কখনোই থাকবে না, দুটো রুট কখনোই থাকবে না। তাহলে এটা কি এনশিওর করে যে একটা থাকবে? নিশ্চয়ই না। তার মানে সর্বাধিক একটা থাকতে পারে, একটা তো নাও থাকতে পারে। আমরা প্রমাণ করে দিলাম দুটো রুট থাকবে না, তার মানে থাকলে একটা থাকবে, না থাকলে না থাকবে। তাহলে অপশন কোনটা হবে? অ্যাট মোস্ট 1 0 অফ এফ এক্স। প্রবলেমটা কিন্তু দারুণ প্রবলেম। প্রত্যেকের কাছে ক্লিয়ার? কোনো অসুবিধা থাকলে আমাকে ক্লিয়ার বলবে, আমি আবার বলে দেবো, কোনো আমার প্রবলেম নেই বলতে। বুঝতে পেরেছো প্রত্যেকে যে দুটো রুট থাকবে না, তার মানে থাকলে একটা থাকবে, দ্যাট ইজ অ্যাট মোস্ট একটা থাকবে। বুঝতে পেরেছো প্রত্যেকে?
স্যার বুঝেছি। নেক্সট প্রবলেম, এটা এর আগেও একটা ভিডিওতে আমি দিয়েছিলাম, ওটা দেখে থাকলে না বললেও চলবে, যাই হোক বলে দিচ্ছি, 2 লাইনের ব্যাপার। বলেছে দ্য ইকুয়েশন x³ - 12x + k = 0 has 2 real root in closed interval -1 1 for k = 4টে অপশন দেওয়া আছে। বলেছে দুটো রিয়াল রুট থাকবে এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে। তাহলে তুমি ধরে নাও আলফা কমা বিটা দুটো রিয়াল রুট -1 1 এর মধ্যে আছে। এটা পলিনোমিয়াল, আগের দিনই বলেছি, fx = x³ - 12x + k, দ্যাট ইজ পলিনোমিয়াল, সিঙ্গেল স্ট্রাকচার হোল্ড করে, এর কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে কোনো পরোয়া করতে নেই। আর আলফা বিটা হচ্ছে দুটো রুট fx এর, তার মানে f আলফা f বিটা দুজনেই 0, তার মানে f আলফা = f বিটা। তাহলে f স্যাটিসফাইজ all conditions of Rolle's theorem. F satisfies all conditions of Rolle's theorem. তাহলে definitely by Rolle's theorem there exists c belongs to alpha beta, আর আলফা বিটাতে থাকা মানেই কিন্তু -1 1 এর মধ্যে থাকা, such that f' c = 0। তাহলে f' x কত হবে এক্ষেত্রে? 3x² - 12। তাহলে f' c কত হবে? তাহলে c = কত পেলে? +-2। তার মানে ওই যে রুট দুটো আমরা পাচ্ছি, এখানে একের বেশি পেলাম তাতে কোনো প্রবলেম নেই, অ্যাটলিস্ট একটা থাকতে হয়, দুটো থাকলে কোনো অসুবিধা নেই। সেই রুটটি কত হলো? +-2। যে আছে আলফা বিটার মধ্যে, আলফা বিটা আবার -1 1 এর মধ্যে আছে, কিন্তু বাস্তবে +2 কোনোদিন -1 1 এর মধ্যে নেই, -2 কিন্তু কোনোদিন -1 1 এর মধ্যে নেই। তার মানে এই যে আমরা রুটটা পেলাম +-2 দুটোই কিন্তু অ্যাবসার্ড রুট। সেই রুটটা আমরা পেলাম কেন? কারণ আমরা ধরে নিয়েছিলাম ইনিশিয়ালি যে দুটো রুট আছে, এটা না ধরলে কিন্তু আমরা পেতাম না। তার মানে কে এর কোনো বাস্তব মান নেই যার জন্য তুমি দুটো রুট পেতে পারো। যদি কে এর বাস্তব মান থাকতো তাহলে ডেফিনেটলি রুট দুটো হতে হবে +-2, যেটা -1 1 এর মধ্যে নেই। তার মানে কে এর কোনো বাস্তব মান এক্ষেত্রে কিন্তু নেই, যার জন্য তুমি এই ইকুয়েশনের সলিউশনটি পাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার প্রত্যেকে? স্যার বলছি আর স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা যদি আমি চেক করে। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো বলো কি বলছো বুঝতে পারছি স্যার। এর যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, এতে যদি আমি চেক করে ওর মধ্যে ইন্টারভ্যালটা পাই, তাহলে তখন তো দেখাতে পারবো আমি। কিভাবে দেখাবে? স্টার্টিং পয়েন্টে ভ্যালু কত আসছে? -1 বসালে? হ্যাঁ, সেটা আমি ওই স্টার্টিং পয়েন্টে ভ্যালু কত আসছে? সমান হচ্ছে কি? সমান হচ্ছে না তো। হ্যাঁ, ওর মধ্যে থাকছে না আর কি। এটা তো আমি চেক করার তখন আর দরকার নেই। না না, কোনো প্রয়োজন নেই। আলফা বিটা তো এখানে ক্লোজড ইন্টারভাল আলফা বিটা নিয়েছি। ক্লোজড ইন্টারভালে আলফা যদি -1 হয় তবুও এখান থেকে পাওয়া যেত, বিটা যদি +1 হয় তবুও পাওয়া যেত, তাই আলাদা করে চেক করার কোনো দরকার নেই। ঠিক আছে, নেক্সট 4টে অপশন এখানে বলে দিয়েছে, বলেছে এর মধ্যে কোনটা ট্রু। এগুলো হচ্ছে কিন্তু মিন ভ্যালুর প্রবলেম, আমি একটা জাস্ট দেখানোর জন্য বলে দেওয়া, আর কিছুই না। পরীক্ষাতে সাধারণত এইভাবে 4টে কোনোদিন দেবে না, দিলে হয়তো একটাকেই বিভিন্ন ইনইকুয়ালিটি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো এগুলো কিন্তু মিন ভ্যালু থিওরিম প্রবলেম। আর মনে রাখবে সাধারণত মিন ভ্যালু বলতে আমরা কিন্তু লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরিমটাকেই বুঝি। তাহলে একে যদি তুমি ক্লোজড ইন্টারভ্যাল 0x এর উপরে অ্যাপ্লাই করো লাগরাঞ্জেস এমভিটি, আর কিচ্ছু না, এই প্রবলেমগুলো সব হচ্ছে তাই, এছাড়া এর বাইরে কিচ্ছু না। তুমি যদি লাগরাঞ্জেস এমভিটি অ্যাপ্লাই করো তাহলে কি পাবে? fx -f0 by x -0 equals to f' c না ধরে সিটাকে ধরে নেবে θx for 0 less than θ less than 1। দ্যাট ইজ লাগরাঞ্জেস এমভিটির সেকেন্ড ফর্ম, যেটা আমি কালকে বলেছিলাম, ওটাকেই সাধারণত আমরা মিন ভ্যালু থিওরিম বলে লিখে থাকি। কোনো প্রবলেম নেই, মানে লাগরাঞ্জ শব্দটা মেনশন না করলেও হয়, আমরা মিন ভ্যালু থিওরিম বলে ওটাকে লিখে রাখি। তাহলে fx হয়ে গেল log of 1 + x, এগুলো সব কিন্তু সেম স্ট্রাকচারের অঙ্ক।
এফ জিরো হয়ে গেল লগ 1 মানে 0 বাই এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ থিটা এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত এখানে 1 বাই 1 প্লাস এক্স, তাহলে এফ ড্যাশ থিটা এক্স 1 বাই 1 প্লাস থিটা এক্স ফর 0 লেস দেন থিটা লেস দেন 1, এটা আমরা বলতে পারি। তার মানে লগ অফ 1 প্লাস এক্স ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস থিটা এক্স। এবারে দেখো তোমার এটা আর বের করা কিন্তু কোনো অসুবিধা কিছু নেই। 0 লেস দেন থিটা লেস দেন 1, তার মানে 0 লেস দেন থিটা এক্স লেস দেন এক্স, 1 লেস দেন 1 প্লাস থিটা এক্স লেস দেন 1 প্লাস এক্স। পরীক্ষাতে হাতে সময় না থাকলে এই ধরনের প্রবলেমগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। লেস দেন মানে প্রবলেম চেনা থাকলে তুমি বুঝতে পারবে যে এগুলো কিন্তু একটু সময় লাগে। রিভার্স অর্ডার নিয়ে নিলাম, বোথ সাইডে এক্স গুণ করো, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স লেস দেন এক্স বাই 1 প্লাস থিটা এক্স, তার মানে লগ অফ 1 প্লাস এক্স লেস দেন এক্স হয়ে গেল একটা পার্ট। আর একটা পার্ট এখান থেকে বের করা খুব সোজা। তুমি 1 প্লাস থিটা এক্স সমান দেখো পাবে এক্স বাই লগ অফ 1 প্লাস এক্স, তার মানে থিটা এক্স সমান তুমি পাবে এক্স বাই লগ অফ 1 প্লাস এক্স মাইনাস 1। বোথ সাইডে তুমি এক্স দিয়ে ডিভাইড করো, তাহলে থিটা সমান তুমি পাবে 1 বাই লগ অফ 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে 0 লেস দেন থিটা লেস দেন 1, সেখানে থিটার মানটা বসিয়ে দিলে দেখো এখানে 1 নম্বরটা তো অলরেডি হয়ে গিয়েছে, 2 নম্বরটা ট্রু। বলো তো 3 নম্বরটা করতে গেলে এফ এক্স এর মান কি ধরতে হবে? আমি শুধু এইটুকু শুনতে চাইছি। এখানে সবগুলো 3 নম্বরটা করতে গেলে এফ এক্সটা কি ধরতে হবে? বলতে পারবে? ই টু দি পাওয়ার এক্স হবে এফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার 0 হবে f0 1, দেখো মিলে যাবে। এগুলো সিম্পলি লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরিমেরই প্রবলেমগুলোকে জাস্ট একটু আইডেন্টিফাই করা। তুমি এফ এক্স নিয়ে নেবে ই টু দি পাওয়ার এক্স ক্লোজড ইন্টারভাল 0x এর মধ্যে, তাহলে এফ এক্স মাইনাস f0 বাই এক্স মাইনাস 0 ইকুয়ালস টু এফ ড্যাশ থিটা এক্স, একদম আগেরটার মতোই। তাহলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1 বাই এক্স ইকুয়ালস টু এফ এক্স যদি ই টু দি পাওয়ার এক্স হয় এফ ড্যাশ এক্স হবে ই টু দি পাওয়ার এক্স, তাহলে দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার থিটা এক্স। তার মানে লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স দ্যাট ইকুয়ালস টু থিটা এক্স, তাহলে থিটা ইকুয়ালস টু 1 by x log of e to the power x minus 1 by x that equals to theta। এইবার 0 less than theta less than 1, দেখো 3 নম্বরটিও পরিষ্কার মিলে গিয়েছে। তার মানে এখানে সবকটি অপশনই কিন্তু ঠিক। তো জাস্ট এই অঙ্কগুলো একটু দেখিয়ে দেওয়া, এর বাইরে কিছু না। এটা 19, এটা তোমাদের সবার পারা উচিত, এটা একটা প্রপার্টি আর কিচ্ছু না। পড়ে বলো। একটা ফাংশন যদি কোনো ইন্টারভ্যালের উপরে ডিফারেন্সিয়েবল হয় এবং তার ডেরিভেটিভ যদি বাউন্ডেড হয় ওই ইন্টারভ্যালের উপরে, সেই ফাংশন সবসময়তে ওই ইন্টারভ্যালের উপরে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। এটা মনে রাখবে, যদি নাও জানা থাকে মনে রাখবে। কোনো ফাংশন কোনো ইন্টারভ্যালের ডিফারেন্সিয়েবল এবং ডেরাইভড ফাংশন মানে এফ ড্যাশ এক্স যদি ওই ইন্টারভ্যালে বাউন্ডেড হয়, তাহলে ফাংশন সবসময়তে ওই ইন্টারভ্যালে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। তাহলে যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ডেফিনেটলি লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করবে। ইউনিফর্মলি কন্টিনিউটি মিনস গ্লোবাল কন্টিনিউটি দ্যাট ইমপ্লয়েজ লোকাল কন্টিনিউটি দ্যাট ইজ কন্টিনিউয়াস হবে। তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অপশন। দেন 20 মুখোমুখি সিম্পল ডেরিভেটিভ, প্রোডাক্ট রুলের বা চেন রুল, যা খুশি বলতে পারো। ফাই ড্যাশ এক্স প্রথমে চলে আসবে এফ ড্যাশ এফ এক্স, এইবারে এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। 21,
ভালো করে পড়ে বলো। বলছে এফ এ ইকুয়ালস টু এফ বি ইকুয়ালস টু 0 আর এফ ডাবল ড্যাশ এক্স ক্লোজ ডেবিতে এক্সিস্ট করে, তার মানে এফ ড্যাশ এক্স ও ক্লোজ ডেবিতে এক্সিস্ট করে, এফ এক্স ও এক্সিস্ট করে, কোনো সমস্যা নেই। ফর সাম সি বিলংস টু ওপেন এ বি এফ সি লেস দ্যান 0, তাহলে 4টে অপশন এখানে দেওয়া আছে, এর মধ্যে কোনটা ট্রু হবে। একটা পয়েন্ট যাই আমরা ওপেন এ বিতে পাবো যার জন্য এফ ডাবল ড্যাশ যাই গ্রেটার দ্যান 0 হবে, যাই একটা ওপেন এ বিতে পাবো যার জন্য এফ ডাবল ড্যাশ যাই লেস দ্যান 0 হবে, পুরো ওপেন ইন্টারভালের মধ্যে এফ ডাবল ড্যাশ যাই গ্রেটার দ্যান 0, 4টে অপশনই ঠিক, কোনটা সঠিক অপশন হবে? পারবে, দেখো কঠিন কিছু না, এগুলো 2-3 লাইনের প্রবলেম। তুমি পুরো ইন্টারভ্যাল ক্লোজ ডেবিকে দুটো বাইপার্টে ভাগ করে নাও, সি ওপেন এবি তো, তাহলে দুটো ইন্টারভ্যালে ভাগ করো, একটা এসি একটা সিবি, আর কিছু তোমাকে করতে হবে না, যার মধ্যে এফ এফ বি 0 তোমাকে বলা আছে। তাহলে যদি এসির মধ্যে ব্রেক করো তাহলে কি পাবে? এফ সি মাইনাস এফ এ by c minus a that equals to f dash xi 1 for xi 1 belongs to open interval AC। নিশ্চয়ই বুঝতে পারছো লাগরাঞ্জেস এমভিটি অ্যাপ্লাই করেছি। একই রকম ভাবে fb minus fa by b minus a that equals to f dash xi 2 for xi 2 belongs to cb, কোনো অসুবিধা নেই। এবারে দেখো খেয়াল করে, এই যে xi 1 xi 2, এই xi 1 xi 2 ইন্টারভ্যালটা আবার পুরো ক্লোজ ডেবির সাবসেট ডেফিনেটলি, কারণ xi 1 এসিতে আছে তার মানে ক্লোজ ডেবিতে আছে, xi 2 সিবিতে আছে তার মানে ক্লোজ ডেবিতে আছে, তাহলে xi 1 xi 2 পুরো ক্লোজ ডেবির সাবসেট, এফ ডাবল ড্যাশ এক্স পুরো ক্লোজ ডেবিতে এক্সিস্ট করে, তার মানে এফ ড্যাশ এক্সটা ডেরিভেবল ইন ক্লোজ ডেবি। এফ ডাবল ড্যাশ এক্স পুরো ক্লোজ ডেবিতে এক্সিস্ট করা মানে এফ ড্যাশ এক্সটা পুরো ক্লোজ ডেবিতে ডেরিভেবল, তার মানে সে কন্টিনিউয়াস, তার মানে এফ ড্যাশ এক্স এর উপরে আমরা পুরোপুরি ভাবে লাগরাঞ্জেস এমভিটি অ্যাপ্লাই করতে পারি, তার মানে xi 2 আর xi 1 এই ইন্টারভ্যালের উপরেও আমরা লাগরাঞ্জেস এমভিটি অ্যাপ্লাই করতে পারি। তাহলে দ্যাট ইকুয়ালস টু এফ ডাবল ড্যাশ xi for xi belongs to open interval xi 1 xi 2, এটা আমরা লিখতে পারি। এবারে তুমি খেয়াল করে দেখো, এই যে f dash xi 2 তার অ্যাকচুয়াল মান কত ছিল? f dash xi 2 তার অ্যাকচুয়াল মান কত ছিল? f dash xi 2 সমান ছিল fb মাইনাস এই সরি এখানে একটা ভুল লিখেছি, fb মাইনাস fc বাই b মাইনাস c, এটা সিবির উপরে হয়েছিল, তাহলে এফবি তোমরা কেউ বলোনি, এফবি মাইনাস এফসি বাই বি মাইনাস সি, তাহলে এফ ড্যাশ xi 2 এর মান কত? এফবি মাইনাস এফসি বাই বি মাইনাস সি মাইনাস এফ ড্যাশ xi 1 এর মান কত? এফসি মাইনাস এফ এ বাই সি মাইনাস এ, তাহলে এফসি মাইনাস এফ এ বাই সি মাইনাস এ, এগুলো এমন কিছু সময় কিন্তু লাগবে না। তাহলে 1 বাই xi 2 মাইনাস xi 1, এফ বি এর মান 0, এফ এর মান 0, তাহলে কি পড়ে থাকছে? মাইনাস এফ সি, তাহলে তুমি মাইনাস এফ সিটাকে কমন নিয়ে নাও, মাইনাস এফ সি কমন নিয়ে নাও, তাহলে ভেতরে কি পেলে? 1 বাই বি মাইনাস সি প্লাস 1 বাই সি মাইনাস এ, যদি তুমি ক্যান্সেলেশন করো বা সাম আপ করে নাও তাহলে মাইনাস এফ সি বাই xi 2 মাইনাস xi 1 মাল্টিপ্লাইড বাই বি মাইনাস সি সি মাইনাস এ, নিউমেরেটরে সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, দ্যাট ইজ বি মাইনাস এ, এটা হয়ে গেল বি মাইনাস এ। এবার তুমি খেয়াল করে দেখো, xi 2 মাইনাস xi 1 অলওয়েজ গ্রেটার দ্যান 0, কারণ xi 1 লেস দ্যান xi 2, বি মাইনাস সি অলওয়েজ গ্রেটার দ্যান 0,
সি মাইনাস এ অলওয়েজ গ্রেটার দ্যান 0, বি মাইনাস এ অলওয়েজ গ্রেটার দ্যান 0। তার মানে এর যে চিহ্ন সেটা পুরোপুরি ডিপেন্ড করবে মাইনাস এফসির উপরে। এবার তুমি প্রশ্নে চলে যাও, প্রশ্নে এফসির মান কি দেওয়া ছিল? প্রশ্নে বলা ছিল এফসি লেস দ্যান 0, তাহলে মাইনাস এফসি গ্রেটার দ্যান 0, তার মানে এফ ডাবল ড্যাশ জাই গ্রেটার দ্যান 0 ফর সাম জাই বিলংস টু ওপেন ইন্টারভাল জাই 1 জাই 2 দ্যাট ইজ ওপেন ইন্টারভাল এবি। তাহলে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান জাই বিলংস টু ওপেন এবি, যার জন্য এফ ড্যাশ জাই গ্রেটার দ্যান 0, সরি 2 নয় 1, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান জাই বিলংস টু ওপেন এবি, যার জন্য এফ ডাবল ড্যাশ জাই গ্রেটার দ্যান 0। বুঝতে পেরেছো প্রত্যেকে? রেসপন্স দেবে যে কোনো একজন। কোন অসুবিধা আছে? ঠিক আছে। 22 প্রবলেমটা বলেছে এফএক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। চারটা অপশন দেওয়া আছে। প্রথমটা বলেছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আর, 2 নম্বর বলেছে ডিফারেন্সিয়েবল অন আর, 3 নম্বর বলেছে কন্টিনিউয়াস অন আর, 4 নম্বর বলেছে অল অফ 1 2 3 আর 2। এটা কিন্তু পারফেক্ট এমসিকিউ ম্যাটেরিয়াল। এফএক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, তোমাকে কিচ্ছু করতে হবে না। ট্যান ইনভার্স এক্স ডেরিভেবল আমরা জানি। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। এর যদি মড ভ্যালু নাও 1/1 প্লাস এক্স স্কোয়ার অলওয়েজ লেস ইকুয়ালস টু 1। এক্স যদি 0 হয় তাহলে 1 এর সাথে ইকুয়ালিটি হোল্ড করে, আদারওয়াইজ প্রপারলি লেস দ্যান 1। একটু আগেই তুমি একটা থিওরি পড়লে, কোন ফাংশন তার ডেরিভেটিভ যদি বাউন্ডেড হয় আর ফাংশন যদি নিজে জেনারেলি কন্টিনিউয়াস হয়, তাহলে সবকটা প্রপার্টি ট্রু। দ্যাট ইজ ফাংশন ডেরিভেবল আর ডেরাইভড ফাংশন বাউন্ডেড যদি হয়, তাহলে ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, ফাংশন কন্টিনিউয়াস হবে, ফাংশন লিপসিস স্যাটিসফাই করবে। তাহলে এখানে তার ডেরিভেটিভটা বাউন্ডেড এবং ফাংশনটা ডেরিভেবল। এবার তুমি অপশনে ব্যাক করো। ফাংশন ডেফিনেটলি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, ডেরিভেবল তার মানে ডিফারেন্সিয়েবল হবে, ডিফারেন্সিয়েবল মানে কন্টিনিউয়াস হবে, ফাইনালি সবকটা অপশন ট্রু। এটা কিন্তু এমসিকিউ ম্যাটেরিয়াল। নেক্সট বলেছে ইউ মাইনাস ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার লেস দ্যান ট্যান ইনভার্স ভি মাইনাস ট্যান ইনভার্স ইউ লেস দ্যান ভি মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ স্কোয়ার। আর দুটো অপশন দিয়েছে এক্স টু দি পাওয়ার এ লেস দ্যান এ টু দি পাওয়ার এক্স ফর এক্স লেস দ্যান এ লেস দ্যান ই, এক্স টু দি পাওয়ার এ লেস দ্যান এ টু দি পাওয়ার এক্স ফর এক্স গ্রেটার দ্যান এ গ্রেটার ইকুয়ালস টু ই। প্রথমটা একটা সিঙ্গেল প্রবলেম, এগুলো আসার মতো প্রবলেম। দ্বিতীয় দুটো কম্বাইন্ড প্রবলেম, একটা করলেই আর একটা হয়ে যাবে, সুতরাং এটা না আসার মতো কিছু নেই। এগুলো কিন্তু লাগরাঞ্জেস এমভিটির প্রবলেম, 1-2 লাইনের প্রবলেম। তুমি এফ এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স নিয়ে নাও, 0 লেস দ্যান ইউ লেস দ্যান ভি। তার মানে এটা দেখেই তোমাকে বুঝতে হবে ওপেনিংটা ক্লোজড ইন্টারভাল ইউভির উপরে লাগরাঞ্জেস এমভিটি অ্যাপ্লাই করতে হবে। যেহেতু ফাংশনটা ট্যান ইনভার্স এক্স অটোমেটিক্যালি ডেরিভেবল, তার মানে এফ ভি মাইনাস এফ ইউ বাই ভি মাইনাস ইউ ইকুয়ালস টু তুমি লিখতে পারবে এফ ড্যাশ জাই ফর জাই বিলংস টু ওপেন ইন্টারভাল ইউভি। এফ ড্যাশ জাই মানে হচ্ছে 1/1 প্লাস জাই স্কোয়ার। এর 2 লাইনের প্রবলেম। এখানে ইউ লেস দ্যান জাই লেস দ্যান ভি, তার মানে 1 প্লাস ইউ স্কোয়ার লেস দ্যান 1 প্লাস জাই স্কোয়ার লেস দ্যান 1 প্লাস ভি স্কোয়ার। রিভার্স অর্ডারে নিলে 1/1 প্লাস ভি স্কোয়ার লেস দ্যান 1/1 প্লাস জাই স্কোয়ার লেস দ্যান 1/1 প্লাস ইউ স্কোয়ার। এবার তুমি 1/1 প্লাস জাই স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দাও। 1/1 প্লাস ভি স্কোয়ার লেস দ্যান, দেখো এখানে খেয়াল করে দেখো 1/1 প্লাস জাই স্কোয়ার সমান কত ছিল? এফ ভি মানে ট্যান ইনভার্স ভি, এফ ইউ মানে ট্যান ইনভার্স ইউ বাই ভি মাইনাস ইউ। ট্যান ইনভার্স ভি ট্যান ইনভার্স ইউ বাই ভি মাইনাস ইউ লেস দ্যান 1/1 প্লাস ইউ স্কোয়ার। তার মানে ভি মাইনাস ইউ বাই 1 প্লাস ভি স্কোয়ার লেস দ্যান ট্যান ইনভার্স ভি মাইনাস ট্যান ইনভার্স ইউ লেস দ্যান ভি মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ স্কোয়ার। ভি মাইনাস ইউ এর জায়গাতে এখানে আছে ইউ মাইনাস ভি, তার মানে এই অপশনটি ঠিক নয়।
এখানে প্রথম যে অপশনটা আছে অপশনটা কিন্তু ঠিক নয়। পরেরটা আছে এক্স টু দি পাওয়ার এ এর সাথে এ টু দি পাওয়ার এক্স এর মানে কম্প্যারিজন, আর কিছু না। এক্স টু দি পাওয়ার এ এর সাথে এ টু দি পাওয়ার এক্স এর কম্প্যারিজন, এই ধরনের প্রবলেম করা একটু অসুবিধা হয়ে যায়। তার কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার এর ডেরিভেটিভটা যদিও তুমি পারো, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে একটা কিন্তু লগ ক্রিয়েট হয়ে যাবে। তার জন্য আমরা বলি তুমি যখন এফএক্সটাকে নেবে এদের মধ্যে কম্প্যারিজন না করে এদের লগের মধ্যে কম্প্যারিজন করো, তাহলে দেখবে প্রবলেমটা সহজ হয়ে যাবে। এক্স লগ এ মাইনাস এ লগ এক্স, তুমি উল্টোটাও করতে পারো, এ লগ এক্স মাইনাস এক্স লগ এও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে চিহ্ন যা বেরোবে ওখানে চিহ্নটা তার উল্টো দিক থেকে বেরোবে। ইন দ্যাট কেস এফ ড্যাশ এক্স সমান কত পাবে? লগ এ মাইনাস এ বাই এক্স। ওকে, এবার দেখো এখানে দুটো ফ্যাক্টর দেওয়া আছে, এক্স লেস দ্যান এ লেস দ্যান ই, এক্স গ্রেটার দ্যান এ গ্রেটার ইকুয়ালস টু ই। আমরা যে কোনো একটা নিয়ে স্টার্ট করব, যদি একটাতে প্রুফ হয়ে যায় তাহলে সেটা অ্যান্সার, যদি না হয় তাহলে তার রিভার্সটা হওয়ার চান্স থাকবে। তাহলে ধরো আমরা নিলাম এক্স গ্রেটার দ্যান এ গ্রেটার ইকুয়ালস টু ই। তাহলে যেহেতু এ গ্রেটার ইকুয়ালস টু ই, তার মানে সরি লগ এ গ্রেটার ইকুয়ালস টু 1, এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি। আবার যেহেতু এক্স গ্রেটার দ্যান এ, তার মানে এ বাই এক্স লেস দ্যান 1, তার মানে ফাইনালি এ বাই এক্স লেস দ্যান 1 লেস ইকুয়ালস টু লগ এ, তার মানে লগ এ মাইনাস এ বাই এক্স প্রপারলি গ্রেটার দ্যান 0। তার মানে কি পেলাম? এফ ড্যাশ এক্স প্রপারলি গ্রেটার দ্যান 0, কার জন্য? ফর এক্স গ্রেটার দ্যান এ গ্রেটার ইকুয়ালস টু ই। তার মানে এফ এক্স ইনক্রিজিং ফাংশন, আগের দিনই করেছি, ইনক্রিজিং ফাংশন ফর এক্স গ্রেটার দ্যান এ গ্রেটার ইকুয়ালস টু ই। সো এফ এক্স greater than fa for x greater than a, increasing function means same order follow করবে। fx আমরা কত ধরেছিলাম? x log a minus a log x, x log a minus a log x greater than fa, তুমি এখানে x এর জায়গাতে a বসিয়ে দাও, এখানে x এর জায়গাতে a বসিয়ে দাও, তাহলে দেখো f এর মান হচ্ছে 0, তার মানে this greater than fa, that is 0। তার মানে x log a greater than a log x, তার মানে x to the power a greater than a to the power x greater than x to the power a। তাহলে x greater than a এর জন্য a to the power x x to the power a এর থেকে বড়, x greater than a এর জন্য a to the power x x to the power a এর থেকে বড়, তাই বেরিয়েছে অপশন 3। তাহলে এক্ষেত্রে রাইট অপশন। অপশন 2 তে আমরা যাব না, কারণ অপশন 3 তে আমরা পেয়ে গেছি, এটা এমসিকিউ প্রবলেম। আর যদি গ্রেটার দ্যান হয় তাহলে যা হবে লেস দ্যান এর উল্টোটা হতো। এখানে খেয়াল করে দেখো, এখানে সেম জিনিস দেওয়া আছে, উল্টোটা দেওয়া নেই, তাহলে এখানে আলাদা করে চেক করার কোনো প্রয়োজন নেই। অপশন এই প্রশ্ন 24, এটা তোমরা নিজেরাই বলতে পারবে, পড়ো, পড়ে বলো অপশন কি হবে। কন্টিনিউয়াস, কারণ x sin 1 by x 0 পয়েন্টের ডেরিভেবল নয়, sin 1 by x এর লিমিট এক্সিস্ট করে না, আগের দিনই করিয়েছি, বাট কন্টিনিউয়াস হয়, ডেরিভেবল নয়। আর যেহেতু ডেরিভেবল নয়, তার মানে ল্যাগ্রাঞ্জের সিম্পলিটি অ্যাপ্লিকেবলও নয়। বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকে? ল্যাগ্রাঞ্জের সিম্পলিটি এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। 25, চেষ্টা করলে বলতে পারবে। বলেছে f(x) derivable in closed interval 0, 1, then the equation f1 minus f0 equals to f'(x) by 2x has at most one solution in open 0, 1, infinite number of solution in open 0, 1, exactly one solution in open 0, 1,
none of 1 to 3 is true. fx টা ডেরিভেবল ক্লোজ 0 1 এর মধ্যে ইকুয়েশনটা দিয়েছে f1 minus f0 equals to f dash x by 2x. ইন্টারভ্যাল দিয়েছে ওপেন 0 1 ফাইনাল ইন্টারভ্যাল। তার মানে তুমি যদি ক্লোজ 0 1 কনসিডার করো, gx যদি কনসিডার করো x স্কয়ার, তুমি বলবে gx টা কিভাবে ধরলেন? দেখো এর সলিউশন থাকতে বলেছে, এই ইকুয়েশনের সলিউশন থাকতে বলেছে। ইকুয়েশনটা তো x এর গ্রাউন্ডে আছে, তাহলে সলিউশন যদি c হয় তাহলে তার বেসিসে আমরা কনসেপ্টটা কি পাবো? দিস ইকুয়ালস টু f dash c by 2c। ভালো করে খেয়াল করে দেখো, f1 minus f0 equals to f dash x by 2x তার সলিউশন বলেছে। এটা একটা ইকুয়েশন ফরম্যাট, ইকুয়েশনটা তো x এর গ্রাউন্ডে হবে, তাহলে ধরে নাও সলিউশনটা c। তাহলে সলিউশনের রেসপেক্টে আমরা রেশিওটা কি লিখতে পারি? f1 minus f0 সমান f dash c by 2c। তাহলে কোএফিসিয়েন্ট কি ছিল? fb minus fa by gb minus ga। আমি প্রসিডিওরটা বলে দিচ্ছি যাতে অন্য অঙ্কে আর এত পরিশ্রম না হয়। f dash c by g dash c। তার মানে g dash c টা এখানে করসপন্ড করবে কাকে? 2c কে। তাহলে তার ইন্টিগ্রেশন কত? 2c এর ইন্টিগ্রেশন কত? c স্কয়ার। তার মানে gx টা আমরা ধরবো কত? x স্কয়ার। পুরোটাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তুমি ফাংশন চয়েস করতে পাচ্ছ কি পাচ্ছ না তার উপরে, আর কিচ্ছু না। তারপরে সেটা কিন্তু আর এক লাইনের ফ্যাক্টর। তাহলে gx হচ্ছে x স্কয়ার, f dash x এক্সিস্ট করছে, তার মানে f ডেরিভেবল। কোনো প্রশ্নই আসে না এটা নিয়ে ভাবার, কারণ ডেরিভেবল বলে তার ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ জুড়ে দিয়েছে। ডেরিভেবল মানে কন্টিনিউয়াস, তার মানে f এর গ্রাউন্ডে কোএফিসিয়েন্ট স্যাটিসফাই করার যা যা শর্তাদি প্রয়োজন, দেখো f সব স্যাটিসফাই করেছে। gx দিলাম x স্কয়ার, সিঙ্গেল স্ট্রাকচার ফাংশন y ইকুয়ালস টু x স্কয়ার, প্যারাবোলা, ডেফিনেটলি কন্টিনিউয়াস, ডেফিনেটলি ডেরিভেবল। বাট কোএফিসিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে g কে একটা অ্যানাদার কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। সেটা কি না, g dash x টা ওপেন ইন্টারভ্যাল 0 1 এর নন জিরো হতে হবে। দেখো g dash x হচ্ছে 2x, ডেফিনেটলি x যদি ওপেন 0 1 এ থাকে, x যদি ইটসেলফ 0 না হয়, তাহলে g dash x নট ইকুয়ালস টু 0। তার মানে জিও অল কন্ডিশন অফ কোএফিসিয়েন্ট স্যাটিসফাই করেছে। ইন দ্যাট কেস আমরা কি বলি? এই রেশিওটা অ্যাটলিস্ট একটা c এর জন্য স্যাটিসফাই হয়। তাহলে এখানে কত? সেটা f1 minus f0 by g1। g1 কত? 1, g0 কত? 0, যে কারণে 1 minus 0 টা ডেনোমিনেটরে লেখা নেই। দ্যাট ইকুয়ালস টু f dash c by g dash c, দ্যাট ইজ 2c। তার মানে এই c টা আমরা অ্যাটলিস্ট একটা পাবো, অ্যাটলিস্ট 1c বিলংস টু ওপেন 0 1। তার মানে এখানে সলিউশনটা কি হবে? কোনটা হবে বলো তো, কোনটা হবে বলো, চেষ্টা করলেই পারবে। নান অফ দিস। বুঝতে পেরেছো? এটা এই ইকুয়েশনের অ্যাটলিস্ট একটা সলিউশন থাকবে ওপেন 0 1 এ। দেখো অ্যাটলিস্ট অপশনটা নেই, অ্যাট মোস্ট আছে, মানে সর্বাধিক একটা থাকতে পারে, নাও থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা থাকবেই থাকবে। নাও থাকতে পারে, এটা আসবে না, ইনফাইনাইট নাম্বার আসবে না, এক্স্যাক্টলি একটা আসবে না, নান অফ দিস। ঠিক আছে, প্রবলেমটা বুঝতে পেরেছো? একটু রেসপন্স দেবে, এটা ভালো প্রবলেম ছিল, খুব সুন্দর প্রবলেম। তার মানে এই প্রবলেমটা যদি পরীক্ষাতে পড়ে, তোমার কোনো রাফ পেপারে যাওয়ার দরকারও কিন্তু নেই। তুমি শুধু মনে মনে এটুকু ভাববে, ও এটা কোএফিসিয়েন্ট প্রবলেম, তাহলে gx হচ্ছে x স্কয়ার, কারণ g dash x টা 2x, তাহলে তার ইন্টিগ্রেশন gx x স্কয়ার, g কন্টিনিউয়াস ইন্টিগ্রেবল, আর 2x টা 0 বাদ দিলে এর ডেরিভেটিভ 0 হওয়ার কোনো চান্স নেই। তার মানে কোএফিসিয়েন্ট, তার মানে অ্যাটলিস্ট একটা সলিউশন থাকবে, অপশনে নেই, তাহলে নান অফ দিস। ব্যাস, 30 সেকেন্ডের ব্যাপার। নেক্সট বলেছে, by coefficient for the function e to the power x, e to the power minus x on closed ab, the value of c belongs to open ab is, চারটে ভ্যালু দেওয়া আছে, c equals to a plus b by 4, c equals to a plus b by 2, c equals to a plus b none of 1 to 3। যতদূর মনে হয় এটা a plus b by 2 হবে, কিচ্ছু না, তুমি fx ধরে নাও e to the power x, gx ধরে নাও e to the power minus x, যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন
চোখ কান বুঝে এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় ডেরিভেবল, তাহলে এটা নিয়ে আর আলাদা কিছু ভাবার দরকার নেই। তাহলে এফ বি মাইনাস এফ এ বাই জিবি মাইনাস জি এ দ্যাট ইকুয়ালস টু এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। তার মানে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস বি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি। এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি আমরা সিম্পলি বসিয়ে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ, নিচেরটা 1 বাই ই টু দি পাওয়ার বি মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এ দ্যাট ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার 2c। তার মানে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ বাই মাইনাস কমন নিলে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ বাই ই টু দি পাওয়ার এ প্লাস বি দ্যাট ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার 2c। তার মানে ই টু দি পাওয়ার 2c ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ প্লাস বি সি ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2। এই প্রবলেমটা ঘুরে ফিরে দেখবে বহুবার এসছে। সি ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2 অপশন 2 রাইট অপশন। নেক্সট হচ্ছে 27 বলেছে এফ এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। একটু আগেই বলে দিয়েছি, এটা আর নতুন করে বলার কিছু নেই। মডিউলাস এফ ড্যাশ এক্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার লেস ইকুয়ালস টু 1। তার মানে এফ ড্যাশ এক্স যেহেতু বাউন্ডেড, ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ডেরিভেবল, বাউন্ডেড, অল অফ 1 2 3 আর 2। এটা হবে ফাইনাল অ্যান্সার। 30টা নিজেরা বলো, এটা আর নতুন করে আমি কিছু বলবো না। কোনটা হবে? বলো, চেষ্টা করলেই পারবে। এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স সাইন আলফা সাইন বিটা কস এক্স কস আলফা কস বিটা ট্যান এক্স ট্যান আলফা ট্যান বিটা 0 লেস দেন আলফা লেস দেন বিটা লেস দেন পাই বাই 2। তাহলে দেয়ার এক্সিস্ট জাই বিলংস টু ওপেন আলফা বিটা সাচ দ্যাট এফ ড্যাশ জাই 0 ফর অল জাই বিলংস টু ওপেন আলফা বিটা এফ ড্যাশ জাই গ্রেটার দ্যান 0 ফর অল জাই বিলংস টু ওপেন ইন্টারভাল আলফা বিটা এফ ড্যাশ জাই লেস দ্যান 0 ফর অল জাই বিলংস টু ওপেন আলফা বিটা এফ ড্যাশ জাই ইকুয়ালস টু 0। কোনটা হবে? এক নাম্বার হচ্ছে এটা ডিটারমিন্যান্ট এক্স, এখানে একটা কোয়ান্টিটি আছে, দ্যাট ইজ একটা আননোন কোয়ান্টিটি আছে। যদি ডিটারমিন্যান্টকে এক্সপ্যান্ড করো তুমি সবসময় একটা পলিনোমিয়াল পাবে। ডেফিনেটলি পলিনোমিয়াল সিঙ্গেল স্ট্রাকচার পলিনোমিয়ালই হবে, কারণ ডিটারমিন্যান্ট ভেঙে কোনোদিন দুটো ফাংশন তৈরি করা যায় না। সিঙ্গেল স্ট্রাকচার পলিনোমিয়াল হবে, তার মানে সে কন্টিনিউয়াস, তার মানে সে ডেরিভেবল। এইবার তুমি ক্লোজড ইন্টারভাল আলফা বিটা যেহেতু নিচ্ছ, তুমি যখনই এফ আলফা নেবে খেয়াল করে দেখো ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম আইডেন্টিক্যাল হয়ে যাবে, তার মানে এফ আলফা 0। যখনই এফ বিটা নেবে ফার্স্ট কলাম আর থার্ড কলাম আইডেন্টিক্যাল হয়ে যাবে, তার মানে এফ বিটা 0। এখানে কোনো ডেরিভেটিভের প্রয়োজন নেই, কোনো এক্সপ্লানেশনের প্রয়োজন নেই, এটা এক লাইনের মুখের অঙ্ক, এটা রোলস থিওরি। এফ কন্টিনিউয়াস ডেরিভেবল নিয়ে কোনো শর্ত নেই, কোনো মানে কনফিউশন নেই। এফ আলফা এফ বিটা সমান, তার মানে অ্যাটলিস্ট একটা যাই তুমি পাবে যার জন্য এফ ড্যাশ যাই ইকুয়ালস টু 0 হবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? এই ধরনের প্রবলেম কিন্তু না আসার কোনো কারণ নেই, কারণ এগুলো তোমাকে খাতা টাচও করতে হবে না, মানে রাফ জায়গা টাচও করতে হবে না, এগুলো আসার মতো প্রবলেম কিন্তু। 31 এটা রোলস এই টেলরস থিওরিম আমি জাস্ট রিমাইন্ডার জন্য আরেকবার দিয়ে দিয়েছি যে এফ ফ্রম ক্লোজড এ প্লাস এইচ টু আর বি সাচ দ্যাট এফ এন মাইনাস 1, একটু আজকেই বলেছি, এটা নতুন করে আশা করি বলা লাগবে না। এটা কন্টিনিউয়াস, এটা ডেরিভেবল, তাহলে বাই টেলরস থিওরিম দিস ইজ রিমাইন্ডার আফটার এন টার্মস। রিমাইন্ডারটা হোল্ড করে কার জন্য? থিটা বিলংস টু 0 1 উইথ আর এন ইকুয়ালস টু দিস, দেখেছিলে এসআর ফর্ম। এটা হচ্ছে আমাদের কসি ফর্ম, এটা হচ্ছে আমাদের লাগরাঞ্জেস ফর্ম। তার মানে ডি অল অফ দিস, এটা হবে ফাইনাল অ্যান্সার। জাস্ট টেলরস থিওরিমটা একবার রিমাইন্ড করানো আছে এখানে, এর বেশি কিছু না। এটাও ম্যাকলারিন্স থিওরিম রিমাইন্ড করানো আছে যাতে কোনো অসুবিধা না হয়। ইফ এ ফাংশন এফ ফ্রম ক্লোজ 0 is to r defined by fn minus 1 continuous, এটা ডেরিভেবল, দেন ফর এনি এক্স, আমরা প্রথমেই বলেছি এটা জেনারেলাইজড এক্সপানশন হয়,
ইনিশিয়াল পয়েন্টটাকে বাদ দেওয়া হয়, কারণ ওটা ট্রিভিয়াল কেস হয়ে যাবে। বাকি তুমি এক্স নাও, এইচ নাও, কোনো সমস্যা নেই। আমরা এফ অফ এস প্লাস এইচ ইকুয়ালস টু লিখতে পারবো এটা, যেখানে রিমাইন্ডার হোল্ড ফর ওই একই, এটা কসি ফর্ম, এটা এসআর ফর্ম, এটা কসি ফর্ম, এটা ল্যাগ্রাঞ্জেস ফর্ম। অল অফ দিস আর টু। 33 মোস্ট প্রবাবলি আজকের না আরো আছে, যাই হোক। 33 বলেছে এফ ডাবল ড্যাশ কন্টিনিউয়াস অন সাম নেইবারহুড অফ সি, দেন লিমিট এইচ টেন্ডস টু 0, দিস ইকুয়ালস টু 4টে অপশন দেওয়া আছে। তোমরা হয়তো অনার্সে এটা রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ দিয়ে করেছো। আমি এখন একটা সহজ টেকনিক দেখিয়ে দেব। লিমিট এইচ টেন্ডস টু 0, এটা জেনে রাখবে ডাবল ডেরিভেটিভ হবে -2fc প্লাস এফ অফ সি মাইনাস এইচ। অনার্সে যখন করানো হতো এটা রাইট লেফট দুটো দিয়ে করা হয়, এইচ ইকুয়ালস টু মাইনাসকে দিয়ে অ্যাডজাস্ট করে করা হয়। এখানে কোনো প্রয়োজন নেই, এখানে আমাদের অ্যান্সারটি প্রয়োজন। দেখো উপরে যদি এইচ এর জায়গায় 0 বসাও আর নিচে যদি এইচ এর জায়গায় 0 বসাও, এটা আসবে 0/0 ফর্মের প্রবলেম। এল'হসপিটালস রুল অ্যাপ্লাই হবে। শুধু যেটা মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে ডেরিভেটিভটা কিন্তু হবে এইচ এর গ্রাউন্ডে। এই ভুলটা যেন কখনো না হয়, যে ডেরিভেটিভ কিন্তু হবে এক্ষেত্রে এইচ এর গ্রাউন্ডে। তার মানে এফ অফ সি প্লাস এইচ, এফ সির ডেরিভেটিভ 0 যেহেতু এইচ এর গ্রাউন্ডে ডেরিভেটিভ, মাইনাস এফ অফ সি মাইনাস এইচ। মাইনাসটা কেন আসলো? কারণ ডেরিভেটিভটা হচ্ছে এইচ এর গ্রাউন্ডে, মাইনাস সি মাইনাস এইচ ছিল তার জন্য মাইনাসটা গিয়েছে। তাহলে আবার আমরা এল'হসপিটাল অ্যাপ্লাই করলাম। আবার যদি খেয়াল করো এইচ এর জায়গায় 0 বসালে আবার এটা 0/0 ফর্ম। তাহলে আবার ডেরিভেটিভ করো, তাহলে কি পাবে? লিমিট, ডেরিভেটিভ হয়েছে, ডেরিভেটিভ চিহ্নটা দেওয়া হয়নি। তাহলে এফ ড্যাশ সি প্লাস এইচ এর ডেরিভেটিভ এফ ডাবল ড্যাশ সি প্লাস এইচ, এফ ড্যাশ সি মাইনাস এইচ এর ডেরিভেটিভ আবার সেই মাইনাস এইচ এর ডেরিভেটিভ, তাহলে এফ ডাবল ড্যাশ সি মাইনাস এইচ বাই 2। আমরা আর একবার এল'হসপিটালস রুল এক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। এইচ এর জায়গায় 0 বসাও, তাহলে 2 এফ ডাবল ড্যাশ সি বাই 2, দ্যাট ইজ এফ ডাবল ড্যাশ সি। দিস ইজ দ্য রাইট আনসার। এবং এক্ষেত্রে মনে রাখবে আমরা যদি নর্মালি করতে যেতাম অনেক বড় হতো, এগুলো এল'হসপিটাল দিয়ে অ্যাপ্লাই করলে অনেক সহজ হয়ে যায়, কঠিন কিছু নেই, অনেক সহজ হয়ে যায়। এই প্রবলেমটি বলো কোনটা হবে, পারা উচিত প্রত্যেকের? বলে যে এফ লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে কোনটা হবে? ইউনিফর্মলি কন্টিনিউয়াস। দেখো ভালো করে দেখে শুনে বলবে। কোন ফাংশন যদি লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে ডেফিনেটলি সে হবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আর। এবার ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে সে কন্টিনিউয়াস হবে না? এখানে দুটো অপশনই ঠিক অপশন। তারপরেরটা জাস্ট মুখে মুখে আমাকে বলো তুমি কি করবে প্রবলেমটাতে, এ অযথা এখন করার দরকার নেই, এটা বাড়িতে করে নেবে। প্রত্যেকটা কেসে তোমাকে বলে দিয়েছে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, প্রত্যেকটা কেসে। ওকে, প্রথম 3টে কেসে ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে। তাহলে যদি ডিফারেন্সিয়েবল হয় 0 পয়েন্টে, মানে ডিফারেন্সিয়েবল বলতে 0 আর 1 বাদে, বাকিটা তো আমার চেক করার দরকার নেই, আগের দিন আমি বলেছিলাম শুধু ব্রেক পয়েন্ট গুলোতে চেক করবে, তার মানে 0 আর 1 এ তুমি চেক করবে। তাহলে যদি ডিফারেন্সিয়েবল হয় তার মানে তুমি আর এফ ড্যাশ 0 আর এল এফ ড্যাশ 0 ইকুয়াল করে দিতে পারবে, দিয়ে একটা কন্ডিশন পাবে। একই রকম ভাবে আর এফ ড্যাশ 1 এল এফ ড্যাশ 1 ইকুয়াল করে দেবে, একটা কন্ডিশন পাবে। এবার দেখো যেহেতু ডিফারেন্সিয়েবল তার মানে সে কন্টিনিউয়াসও, তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স ইকুয়ালস টু f0 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, এটাও তুমি ব্যবহার করতে পারবে। যেহেতু 1 এ ডিফারেন্সিয়েবল তার মানে 1 এ কন্টিনিউয়াসও, তাহলে এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স ইকুয়ালস টু f1 ইকুয়ালস টু এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স, এটাও তুমি ব্যবহার করতে পারবে।
তাহলে চারটে কোয়ান্টিটি তুমি পাচ্ছ, চারটে কন্ডিশন তুমি পাচ্ছ। তোমার আননোন কতগুলো আছে? 1 2 3। তাহলে চারটে কন্ডিশনকে সলভ করে তিনটে আননোন বের করা নিশ্চয়ই কোনো ব্যাপার নয়। বুঝতে পেরেছ? নিশ্চয়ই কোনো ব্যাপার নয়। 4 নম্বরটা তো হবেই না, কারণ ওটা এবি এর মানের উপরে ডিপেন্ড করছে, ডিরেক্ট ওইভাবে বলা যায় না। তাই এটাকে তুমি বাদ দিয়েই ভাবতে পারো। তা চারটা কন্ডিশন, তিনটা আননোন, নিশ্চয়ই বাড়িতে করতে পারবে। এটা বাড়িতে একটু করে সলভ করে গ্রুপে উত্তরটা পাঠাবে যে কত হবে, আমি চেক করে দেবো। নেক্সট রয়েছে fx ইকুয়ালস টু মডিউলাস x sin x। এটা খুব ভালো প্রবলেম। fx ইকুয়ালস টু মডিউলাস x sin x, x belongs to open interval -pi pi। তাহলে f twice differentiable continuously, not differentiable at x equals to 0, differentiable except at x equals to 0, pi by 2, none of above। কোনটা হবে? fx বলেছে মডিউলাস x sin x। তুমি দুটো ভাবে ভাবতে পারো এখানে। ধরো তুমি এক্সটাকে নিলে 0 লেস দ্যান x লেস দ্যান পাই। ওকে, কেন 0 লেস দ্যান x লেস দ্যান পাই? পাই বাই 2 কে নিয়ে আমরা ভাবছি না, কারণ ফার্স্ট কোয়াড্র্যান্ট এবং সেকেন্ড কোয়াড্র্যান্ট দুটোতেই সাইন হচ্ছে পজিটিভ, আর এক্সটাও পজিটিভ। তাহলে x sin x এর মড ভ্যালু ডেফিনেটলি x sin x ঘুরে আসবে। আর একটা নাও -pi লেস দ্যান x লেস দ্যান 0। অবাক ব্যাপার, খেয়াল করো, এক্সটা লেস দ্যান 0 আর -pi থেকে 0 অবধি সাইনটাও কিন্তু লেস দ্যান 0। তার মানে x লেস দ্যান 0 আর সাইনও লেস দ্যান 0। তার মানে দুটোর গুণফল আবার গ্রেটার দ্যান 0। তার মানে আবার সেই x sin x চলে আসবে। তার মানে fx এর একটাই মান, মড দেওয়া না দেওয়া এক্ষেত্রে কিন্তু সমান -pi, পাই ইন্টারভ্যালের জন্য। এটা দেওয়া আর না দেওয়া দুটো কিন্তু সমান। তার মানে fx সিঙ্গেল স্ট্রাকচার হোল্ড করছে, তার মানে যত খুশি ডেরিভেটিভ করা যেতে পারে। এবার তুমি দেখো প্রশ্নের মধ্যে সর্বাধিক ডেরিভেটিভের সংখ্যা কবার বলা আছে? 2 বার বলা আছে। তার মানে টুয়াইস ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল মানে কন্টিনিউয়াস, তাহলে টুয়াইস ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াসলি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো প্রবলেমটা? আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 43 এটা নিজেরা উত্তর দেবে, এটাই আজকে লাস্ট প্রবলেম। বলেছে কনসিডার দ্য ফলোইং ফাংশনস a equals to fx equals to x sin 1 by x, x not equals to 0 and f0 equals to 0, b equals to x square sin 1 by x, x not equals to 0, f0 equals to 0, c equals to fx equals to x square cos 1 by x, f0 equals to 0, d equals to x cos 1 by x, f0 equals to 0। এর মধ্যে কোন কোন ফাংশনটা 0 পয়েন্টের ডেরিভেবল? এক লাইনের উত্তর, আশা করি তোমরা পারবে। বলো। যে কোনো একজন বলো, তাহলেই তো হবে। স্যার বি আর সি। বি আর সি, কারণ x sin 1 by x 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়, ডেরিভেবল হয় না। x cos 1 by x 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়, ডেরিভেবল হয় না। x স্কয়ার sin 1 by x 0 পয়েন্টে কন্টিনিউয়াস এবং ডেরিভেবল দুটোই হয়। x স্কয়ার cos 1 by x ও হয়। কিন্তু ওদের ক্ষেত্রে আবার একটা প্রপার্টি মনে রাখবে, x স্কয়ার sin 1 by x হোক বা x স্কয়ার cos 1 by x হোক, ডেরাইভড ফাংশন যেটা বেরোবে সেটা কিন্তু কন্টিনিউয়াস হয় না, বাট ফাংশন নিজে কিন্তু কন্টিনিউয়াস হয়। আমি কি বলতে চাইলাম বলে দিচ্ছি। তুমি যদি এখানে f' টা বের করো, b এর ক্ষেত্রে যেমন ধরো, তাহলে পাবে 2x sin 1 by x মাইনাস cos 1 by x, x not equals to 0 এর জন্য, আর 0 এর জন্য পাবে 0। চেক করবে বাড়িতে। x স্কয়ারের ডেরিভেটিভ 2x, নন জিরোর জন্য ডাইরেক্ট ডেরিভেটিভ হয়,
মাইনাস এক্স স্কোয়ার 1/x স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, তাহলে 2x sin 1/x মাইনাস cos 1/x, x নট ইকুয়ালস টু 0 জন্য 0, এটা হলো f'(x). কিন্তু ডেরাইভড ফাংশন মানে f'(x) সে কিন্তু কন্টিনিউয়াস নয়, কারণ লিমিট x টেন্ডস টু 0 cos 1/x এক্সিস্ট করে না, তাহলে তার f'(0) সাথে সমান হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে ফাংশনটা ডেরিভেবল 0 পয়েন্টে বা ডেরাইভড ফাংশনটা কন্টিনিউয়াস নয়, বাট ফাংশনটা নিজে কিন্তু কন্টিনিউয়াস, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আজকে মোটামুটি বেশ কিছু ভালো ইম্পর্টেন্ট প্রবলেম করিয়ে দিলাম।